এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এতক্ষণে ছেলের জন্য শোকে কাতর হয়ে থাকা মানুষ হঠাৎ এভাবে গা ছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্যই হয় বটে কমিশনার। তবুও পাটা প্রশ্ন করার সাহস পায় না। প্রেম আর কমিশনার দুজনই বেরিয়ে যায়। সকল মেয়েরা কিচেনে। রিচার্ড নিচে নেমে আসলেই কেউই সামনে আসে না, কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এই ব্যাপারে। রিচার্ড, ন্যাসো, লুকাস মাত্রই বেসমেন্ট থেকে লিভিং এরিয়ায় এসে বসল। এই বাগান বাড়ি মাটির নিচে তৈরি করা হয়েছে রিচার্ডের গোপন আস্তানা। কিচেন থেকে উকি ঝুঁকি দিয়ে অল্প বয়সী মেয়ের নিশি বারবার রিচার্ড আর ন্যাসোকে দেখছে। চোখে মুখে বিস্ময়তা একরাশ। কিশোরী নিশির কাছে মনে হয় সে বিদেশে আছে, কোনো বিদেশি বাড়িতে কাজ করে। যতবার এলিজাবেথ আর রিচার্ড ন্যাসো ও লুকাসকে দেখে ততবারই এই কথাই মনে হয়। সুযোগ পেলে নিশি এলিজাবেথের ঘরের আশেপাশে ঘুরঘুর করে এলিজাবেথের কণ্ঠস্বর শোনার জন্য। তার মধ্যে খুবই আগ্রহ জানার এত সুন্দর মেয়ের কণ্ঠস্বর কেমন, কিন্তু এখনো পর্যন্ত এলিজাবেথের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়নি সে। এলিজাবেথের কাছে যাওয়া সকলের নিষেধ, শুধু রেশমা ব্যতীত। সেদিনের পর রেশমার সাথেও আর কথা বলেনি এলিজাবেথ। রিচার্ডকে এই 2 দিনে এইটা নিয়ে দ্বিতীয়বারের মতন দেখলো নিশি। নজর বেশি রিচার্ডের নীল চোখে আর ন্যাসোর অতি ফর্সা মুখে। লুকাসের দিকে তাকালি ভয় করে তার দানবীয় শরীর দেখে, তাই সবসময় লুকাসের দিক হতে দৃষ্টি সরিয়ে রাখে নিশি। রেশমা খেয়াল করে নিশিকে, চোখ রাঙিয়ে দিয়ে তাকায় নিশির দিকে। মরতে চাও? টেবিলের উপরে অস্ত্রগুলো দেখেছো? মিয়ে যায় নিশি চুপসানো গলায় বলল, আমার কি দোষ? এরা কত সুন্দর, আমার শুধু দেখতে ইচ্ছে করে। আমার মনে হয় আমি জান্নাতে আছি। এত সুন্দর মানুষ আমি এর আগে কখনো দেখিনি। রেশমা ডিশওয়াল করতে করতে জবাব দিল, কতগুলো গার্ড যে হাতে কি নিয়ে ঘুরে দেখেছো? ওরা জাহান্নাম দেখিয়ে দিবে। আমি তো শুধু ওদের 3 জনকেই দেখি। কত সুন্দর আল্লাহ! না হয় 2 জন ম্যাডাম আর স্যার। ওটারে সাদা বিদেশি বিলাইয়ের মতো লাগে। আমাদের স্যার কি সুন্দর, কত লম্বা, উফ, একদম হিরোদের মতো। লজ্জা পাওয়া ভঙ্গিতে মুখ ঢেকে ফেললো নিশে। চোখে মুখে খুশি উপসে পড়ছে তপ্ত শ্বাস ফেলে রেশমা কাজ করতে করতে পিড়পিড় করে, সৌন্দর্য যে কারোর কারোর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। অ্যাস্ট্রেতে ভর্তি হয়ে যায় সিগারেটের অবহেলিত ডগার অংশে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় লিভিং এরিয়া স্পেস মত্ত হয়ে যায়। কোনো সাধারণ মানুষ এখানে থাকলে মূর্তির দম আটকে যাবে। টেবিলের উপর সারি সারি সাজানো মদের বোতল, পোলমোস রেকটিফিকো ওয়ানি ভডকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মদ। এটি সংশোধন করা পলিশ স্পিরিট, যা সাধারণ হোম ডিস্টিলাররা তাদের নিজস্ব স্বাদযুক্ত ভডকা তৈরি করতে ব্যবহার করে। এটি সরাসরি পান করা যায়, তবে যেহেতু এটির কার্যত বিশুদ্ধ অ্যালকোহল, এটিতে একটি শক্তিশালী কিক রয়েছে, তাই এটি সাধারণত সুপারিশ করা হয় না পানি ছাড়া খাওয়ার জন্য। কিন্তু রিচার্ড, ন্যাসো, লুকাস অবিলম্বে খেয়ে যাচ্ছে পানি ছাড়াই। রিচার্ডের হাতে হুইস্কির গ্লাস, বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মাধ্যমা দিয়ে চেপে একটু পরপরই কালচেটে ঠোঁটের ফাঁক দিয়ে টেনে নিচ্ছে ভেতরের বিষাক্ত পদার্থ আর তাদের পরবর্তী কিলিং মিশন নিয়ে আলোচনা করছে। ন্যাসো আর লুকাসের হাতে মনিটরিং গ্লাস, গ্লাসের সরু নলের মতো অংশ 2 আঙ্গুলের ভেতরে চেপে ধরে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে আর রিচার্ডের দেওয়া দিক নির্দেশনায় গুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। টেবিলের উপর রাখা বিভিন্ন ধরনের মেশিন গান, মাফিয়া ও গ্যাংস্টার সমাজে প্রচলিত 34টি বিশেষ শটগান এবং তৎকালীন টমি গান রয়েছে, যা তারা তাদের মিশনে ব্যবহার করে থাকে। আল ক্যাপনের 1911 বন্দুকটি দেখতে টমি গানের মতো হলেও এটি সত্যিকারের দক্ষ শুটারদের ফার্স্ট চয়েস। এটি সুইটহার্ট M1911 নিলামে এক
মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয় প্রতিটি ব্যক্তির জন্য, যার মূল্য 14 বিলিয়ন হবে যদি আমরা মুদ্রাস্ফীতির জন্য হিসেব করি। ম্যাকগানরা এটা ব্যবহার করত তাদের মিশনে। টেবিল থেকে এই গানটি নিয়ে কোটের ভেতরে পকেটেই রাখে রিচার্ড। টমি গান ছিল জ্যাক অ্যামগার্নের পছন্দের অস্ত্র ছিল। পশ্চিমের বাফলো বিল সেন্টার প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারের কাছ থেকে রাস্তার ওপারে খোলা জানালা থেকে হাইমি ওয়াইসকে হত্যা করতে তিনি তার প্রিয় থমসপন ব্যবহার করেছিল। ম্যাকগান পরে একজন প্রো গলফার হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী একজন থমসপন তার ক্যারির মতো সবসময় তার গলফ ব্যাগে থাকতেন। একসাথে 200 গুলি একসাথে লোড করা যায় এই গানে। এই গানগুলো রিচার্ড রাশিয়া থেকে আনিয়েছে। টেবিলের উপর থেকে বেছে ডাক মেশিনের টমি গান নিয়ে ন্যাসো লুকাস নিজেদের পছন্দের গানগুলো বেছে নিয়ে উঠে দাঁড়ায়। তিনজন একসাথে। ন্যাসো লুকাস গানের সেফটি লক খুলে ট্রিগারে আঙুল ঘুরিয়ে গান চেক দিতে দিতে উঠে দাঁড়ায়। হঠাৎ রিচার্ডের জলদগম্ভীর গলায় ধমক শুনে চমকে চোখ তুলে তাকায় সামনে। স্টপ রেড। এলিজাবেথের রুমের দরজার বাইরে থেকে লক করে রাখা হতো সবসময়। আজ হয়তো অসাবধানতায় লক করতে ভুলে গিয়েছিল মেড। সেই সুযোগে বেরিয়ে আসে এলিজাবেথ। রিচার্ডকে নিচে দেখেও দম নিয়ে সাহস সঞ্চয় করে ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আজ এই সুযোগে পালাতে না পারলে আর কখনো এখান থেকে এলিজাবেথ বেরোতেই পারবে না, তা এলিজাবেথ 2 দিনই বুঝে গিয়েছে। রিচার্ডের কথা বলার সুযোগ কাজে লাগিয়ে নগ্ন পায়ে ভয় সংকীর্ণতায় গুটিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। হঠাৎই রিচার্ডের এহেন ভারী কি কণ্ঠস্বরে বুকে শুকিয়ে যায়, তবুও পেছনে না তাকে আহত শরীরে দৌড়ে ছুটে যায় সামনে। লম্বা লম্বা পা ফেলে 4 কদমে এলিজাবেথকে ধরে ফেলে রিচার্ড। হাত পেছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরে। ব্যথায় মুখ নীল রূপ ধারণ করে এলিজাবেথের। গালের পানি শুকিয়ে দাগ হয়ে যাওয়ায় পথ ধরে আবার স্রোত বয়। রিচার্ড দাঁতে তৎ চেপে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলে, এত সোজা? সহসাই দুর্বোধ্য গলায় চেঁচিয়ে উঠল এলিজাবেথ। মেয়েরা কিচেন জোনের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। রেশমা অসহায় চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। যেতে দিন আমাকে। কোথায় যাবে? আদতেও যাওয়ার জায়গা আছে কি? 2 রাত অন্য পুরুষের সাথে থাকার পরও জায়গা দিবে তোমার চাচি? চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। এটাও তার জীবনের এক চরম সত্য। তার যাওয়ার জায়গা নেই। একটা যাওয়া ছিল সেখান থেকে আর ভাবতে পারল না এলিজাবেথ। অদ্ভুতভাবে চোখ বন্ধ করে একা একাই হাসতে থাকলো। সকলে ভরকে যায় এই অবস্থায় এলিজাবেথের হাসি দেখে। শান্ত হয়ে যায় এলিজাবেথ। ছোটার জন্য আর একটু মুচড়ামুচড়ি করে না। রিচার্ড ছোট কামড়ে ফ্রিউ গুছিয়ে এলিজাবেথ ভাবান্তর বোঝার চেষ্টা করল। হাত ছেড়ে দিল এলিজাবেথের। ভেতরে ভেতরে মরে যাওয়া নিস্তেজ জান নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় এলিজাবেথ। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে সকল মেয়েরা। এলিজাবেথ 2 হাতে কান চেপে নিচে বসে পড়ে। পরপর 3টে গুলির শব্দ হয়। বাইরে থেকে অস্ত্র হাতে গার্ডরা দৌড়ে আসলে ন্যাসো চোখের ইশারা পাঠিয়ে দেয়। রিচার্ড ট্রিগারের ভেতরে তর্জনী দিয়ে গার্ডটিকে কয়েক পাক ঘুরিয়ে আবারও পকেটে রেখে দেয়। এলিজাবেথ ভয়াতুর চোখে তাকায় রিচার্ডের শক্ত করে রাখা চিবুকে। রিচার্ড ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, দ্যাটস ইওর পানিশমেন্ট। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছে এলিজাবেথ এটুকু বয়সে। তবে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মতো এত কঠিন হৃদয়ের মানুষ হয়তো আর কখনো দেখেনি, আর দেখাও হবে না হয়তো। সহসাই উঠে দাঁড়ায় এলিজাবেথ। সকল মেয়েদের চোখ বড় বড় হয়ে যায়। সিঁড়ির সামনে ঝাড়বাতির ভাঙা টুকরো টুকরো কাজ বিছিয়ে আছে। নাসের মুখভঙ্গি স্বাভাবিক। লুকাস কিছুটা খারাপ লাগছে এলিজাবেথের জন্য। সেদিনের ব্যবহারে একদিনে লুকাসের মনে জায়গা করে নিয়েছে এলিজাবেথ। অধৈর্য হয় রিচার্ড। গুমট পরিবেশ কেঁপে উঠল রিচার্ডের হুঙ্কারে। I am losing my patience and you are not ready for that to happen it. I think you are still getting flashbacks of last night.
অ্যাসো এবার চোখ ঘুরিয়ে নেয় রিচার্ডের দিক থেকে। লুকাস ইংলিশে দুর্বল, তাই কথার মানে বুঝতে পারে না। এলিজাবেথের কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে, চোখের কার্নিশ করিয়ে আবারও অবাধে জল আসতে থাকে। লজ্জায় এদিক সেদিক তাকিয়ে দেখলো মেয়েটা উকি ঝুঁকি দিয়ে তার দিকে তাকিয়েছে। বুক ছিঁড়ে আসে এলিজাবেথের। সহসাই কদম রাখে এলিজাবেথ কাচের উপর, পা রাখে নরম পাতলা তুলতুলে চামড়া ভেদ করে হাড্ডিতে বিধে কাচের টুকরো। চোখ মুখ খিচে আরেক কদম রাখে রক্তে ভিজে লাল হয়ে যাওয়া কাচের উপর। গল গলিয়ে রক্ত বের হতেই থাকে। পায়ের পর্দা ছিঁড়ে ছিঁড়ে মনের ব্যথার কাছে শরীরের এই ব্যথা নস্যি মনে হচ্ছে এলিজাবেথের কাছে। মেয়েদের চোখের পাতা ভিজে গেল হিংস্র জন্তুর মতো। মানুষকে খুবলে খাওয়া লুকাসেরও খারাপ লাগতে শুরু করে। পরবর্তী কদম দেওয়ার জন্য পা তুলতে গেলে মাংসের সাথে কাজ বেজে আসে। শরীর অসাড় হয়ে আসতে থাকে এলিজাবেথের। অতিরিক্ত রক্তকরণে কাজে আবিষ্ট পা আবারও ধারালো কাজের উপর রাখতে যাবে, তখনই অনুভব করে নিজেকে শূন্যে। চোখের সামনে অন্ধকার হয়ে আসে সবকিছু। রিচার্ডের কোলে ঢলে পড়ে সঙ্গে সঙ্গে এলিজাবেথ। রিচার্ড লম্বা লম্বা পা ফেলে এলিজাবেথকে নিয়ে উপরে চলে যায়। পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে সিঁড়িতে। পথের দিশা তৈরি হচ্ছে। সকলে হাঁ করে তাকিয়ে থাকে। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের। নাসর লুকাসের ভুঁড়িতে পিস্তলের নল দিয়ে গুঁতো মেরে কাটকাট গলায় বলল, নন গার্ডিয়ার ডাল আলট্রা পার্তি অর্গানিজা ইন্টারটেনমেন্টো ডাগলি অপোজিটি। ওদিকে হা করে তাকিয়ে না থেকে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। লেটস বিগিন দ্য কিলিং মিশন। নিস্তব্ধ পিনপথ নীরবতা ঢাকা বেসমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ পচা গুটগুটি বিচ্ছিরি গন্ধ। চারপাশ জনবিচ্ছিন্ন এক অভিশপ্ত পরিত্যক্ত অংশের মতো আধারে ঘেরা। এক চিমটি পরিমাণ রোশনাই আলোর দেখা নেই এই বিষাদে অভিভূত গুমট পরিবেশে। জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীব জন্তুর কর্কশ গর্জন, গা শিউরে দেওয়ার মতো। অহর্নিশে ভোগ ভোগ করে এক ঝাঁক জঙ্গলি মশা, যা শুনছান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের ওপর ছিকছিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধরানোর মতো ঝাঁঝালো শব্দের মতো মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে। স্যাঁতস্যাঁতে মেঝের নিচ থেকে উবলে বেরিয়ে আসতে চাওয়া লাশের পচা দুর্গন্ধ। পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলী উগড়ে পেটে ভেতরেই খাদ্যকণাগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। বক্ষ পিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদযন্ত্র তটস্থ হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জানানো দ্বিমত পোষণের পায়তারাই করতে থাকে। নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টায়ালের উপর পড়া চপ চপ পানি পড়ার শব্দ, যা গড়িয়ে লুটোপুটি খাচ্ছে উরু হতে পায়ের পাতার নিচ দেহাংশে। তবে সেটা কোনো পানি পড়ার শব্দ নয়। বেসমেন্টের সিলিং থেকে সরু নলের ফাঁক গলিয়ে ফিনকির মতো ফোঁটা ফোঁটা উষ্ণতর লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তিষ্কে। সাদা কালো মিশ্রণের কৃষলার ফাঁক গলিয়ে গলিত কার্নিশ বেয়ে পৌরুষালী রুক্ষ ঘাড়ে আছড়ে পড়ছে। ইতিমধ্যে সফেদ সাদা শুভ্র পাঞ্জাবি রংধনুর প্রথম সারিতে থাকা রঙে তলিয়ে গিয়েছে হৃৎপিণ্ড চেপে ধরে আতঙ্কে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় রক্তে রঞ্জিত পাঞ্জাবি শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। হঠাৎ করে বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া। এইটা কোনো গ্রেনেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্যাসের। ভয় ভীতিতে তটস্থ হয়ে থাকা আনিসুল সামান্য শব্দে থরথর করে কাঁপতে থাকে। বিস্ফোরিত নয়নজোড়া ভাসছে পরবর্তী নরদৃশ্য নৃশংস সাক্ষাৎ। অন্দরমহল হতে থাকা ধ্বংসযজ্ঞ নরকের শাস্তির তুলনায় নগণ্য আনিসুল হকের মনের অভিসাম্য মতে হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে বেসমেন্টের শাটার ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে। শাটারের ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারের অভিশপ্ত বেসমেন্ট
লোচন যুগল হতে কোনোই সরিয়ে ঠেকে রাখা আতঙ্কিত আশ্চ প্রকাশ্য এনে কাপা কাপা চোখের পাতা মেলে সামনে তাকায়। শারীরিক ভারসাম্য হয়ে শরীরের সাথে আষ্টে পিষ্টে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ার নিয়ে মেঝেতে থুবড়ে পড়ে আনিসুল হক। শরীর অধিকারে কাঁপতে থাকে। সামনে বিভৎস দৃশ্য চাক্ষুষ অবলোকন করায়। উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্যাসের ধোঁয়ার ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে ব্যগ্র পায়ে 3 দানবীয় মানবের অশালীন রূপ। পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত। প্রান্তভাগের মাথায় ঝুলিয়ে রাখা কালো হোমবার্ক টুপির জন্য আকৃতি অস্পষ্ট। ক্লান্ত পায়ে হাঁটার ফলে উরুতে হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত ওভারকোটের রেল লিডিং প্রান্ত হাঁটুতে বারবার বাড়িকে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। নিকষ কালো রঙের ওভারকোটের শক্তপোক্ত বলিষ্ঠ লম্বা চওড়াদের অধিকারী 3 মানবকে আদৌ অন্ধকারে জম দুধের মতোই লাগছে। মাঝখানে ছোট শটগান নিয়ে তেড়ে আসছে অভিশাপ বিষাদের রাজা। তার 2 পাশে সিপাহী হিসেবে 2 বাহাদুর রক্ষক হিসেবে আসছে বিশাল আকৃতির মরণশীল অস্ত্র নিয়ে। রাশিয়ান মার্কেটে এই কালো ওভারকোটগুলো হান্টিং কোট নামে পরিচিত। 1920-এর অ্যাডিসনের হার্লি উইনিং স্টাইলের মাফিয়া সো একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো 3 মূর্তি মানবের আবছা সম্পূর্ণ কালোতে তলিয়ে থাকার কারণে 3 যান্ত্রিক মানবকে মিশরীয় মমির মতো লাগছে, তাছাড়া ভিন্ন কিছুই না। ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো। হঠাৎ করে মেঝেতে লুটিয়ে জুবুথুবু হয়ে কাঁপতে থাকা আনিসুল হকের মাথার উপর বহু পুরাতন লাল বাতি জ্বলে উঠল। গোল খাঁচার মতন ঝুলে থাকা খাঁচার ভেতর থেকে রোশনাই আলো আসছে। ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক আনিসুল অভিব্যক্তি কতটা বিভৎস, আকুতই ভয়ী, হৃৎপিণ্ড দেহখানা কতটা আতঙ্কগ্রস্ত। আলোর নিচে আসে 3 জন ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা ঝুলিয়ে। আনিসুল চোখের পাতার কাঁপুনি বন্ধ হয় কিছু মুহূর্ত। ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চোয়াল এবং দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তি। চোয়ালগুলোর পানে চেয়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হিসেব মিলে ঠাউর করতে পারল না এরা কারা, এরা কে, কি ক্ষতি করেছে এদের, যার ফলস্বরূপ আজ এখানে এত ষড়যন্ত্র, এত অযাচিত ক্ষুদ্রতায়। আনিসুল হকের হিসেব মতো তিনি ওদের কোনো ক্ষতি করেননি এ জীবনে। আনিসুল হক গলার দলা পাকিয়ে থাকা দমগুলো শক্ত ঠকিলে পিছে ভিতরে ঠেলে বিষাদ রাজ্যের রাজার সুগভীর নিকষ নীল চোখে হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়া মানবের দিকে তাকিয়ে গতিহারা হৃৎস্পন্দন তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁঝালো গলায় চেঁচালো, আমার ছেলে কোথায়? আর আমাকে বা এখানে আটকে রেখেছেন কেন? টাকা পাওয়ার পর কি চাই আর? হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান দাঁড়িয়ে আছে রিচার্ড। হিংস্রতা প্রভাবে পিড়পিড়িয়ে ওঠে ওর পৈশাচিক সাইকো মস্তিষ্ক। জীবন তটস্থ জীর্ণশীর্ণ হয়ে থাকা আনিসুল হকের অহর্নিশে পৌঁছায় না রিচার্ডের গুরুগম্ভীর কণ্ঠস্বর। সহসায় তেজ দেখিয়ে বলে, কি? রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আওড়ায় রিচার্ড কায়নাত। তোর জীবন। চোখ জলজল করে উঠল আনিসুল হকের। গলার তেজ যেন নিমিষে গায়েব হয়ে তিরিক্ষি মেজাজ সংকীর্ণতায় ঢাকা পড়ে যায়। খেই হারিয়ে তড়িঘড়ি করেই বলে, আমার ছেলে কোথায় আছে? আমার ছেলে? হেই বয়েস, লেটস এনজয় দ্য মুভি। রিচার্ড বলার সাথে সাথে অট্টহাসিতে ফেটে উঠল ন্যাসো লুকাস। তাদের দানবীয় শরীর ঋণ ছিনিয়ে কাঁপতে থাকে হাসির তালে তালে। পেলব 2 হাতের তালু একসাথে করে শব্দ বাজাতে অন্ধকার হতে নীলতির সূচক আলো এসে পড়ে দেয়ালে। স্ক্রিন ভেসে উঠল দেয়ালের মাঝে। হঠাৎ করেই স্ক্রিনে একটা ভিডিও প্লে হতে অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায় আনিসুল হকের। স্ক্রিনে প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটা সেকেন্ড তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক। আনিসুল হকের কাছে যা সোজা গিয়ে বিচ্ছে বৃক্ষপটে চেঁচাতেই থাকলো, আমার ছেলেকে বের কর কফিন থেকে, ও মারা যাবে।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। সাদমানের আঙুলের কাটা অংশ লক্ষ্য না করে কফিনের মধ্য থেকে অস্থির হয়ে যায় আনিসুল হক। আধার থেকে আসা নীল তীর সূচক আলোক রশ্মি আবার আধারেই বিলীন হয়ে যায়। অঝরে চেঁচাতে থাকে আনিসুল হক। প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনোভাবে মেনে নিতে পারছে না। কোনো পিতার পক্ষেই সম্ভব নয় মেনে নেওয়া। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে তাই দিব আমি, সব নিয়ে যাও, শুধু আমার ছেলেকে কিছু করো না। পৈশাচিক হাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ঠোঁটের বাঁ পাশের অংশে। আনিসুল হকের চুলের ভাঁজে ঢুকিয়ে দেয় ড্রাগনের ট্যাটু খচিত হাতে। ব্যথা কুকড়িয়ে ওঠে আনিসুল হক। চুল গোড়া থেকে আলাদা হয়ে আসে, তাও ছাড়ে না রিচার্ড। আনিসুল হকের গোঙানির সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবুকের দাঁতে দাঁত পিষার কিরমিরি শব্দ। চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথা কিছুটা উপরে তুলে রিচার্ড মুষ্টিবদ্ধ করে রাখার ফলে গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। রুষ্ট গলায় বলল, 14 বছর আগে করা পাপের স্টেটমেন্ট দিলেই হবে। তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের ঘটনার কথা মনে হতেই হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভূত হয় আনিসুল হকের। বিস্ময়ে হতভম্ব ওই অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তামুক চেহারায়। আনিসুল হকের বিষণ্ণ দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। চিবিয়ে চিবিয়ে বলল, ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন, ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। কথা শেষ করে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে ক্রমে ক্রমে মুষ্টিময় আঙুল তুলে কাউন্ট করতে থাকে রিচার্ড। 3 সেকেন্ডও সময় নেয়নি আনিসুল হক। রাজি হয়ে যায়। ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয়। যে ছেলের জন্য এত বড় পাপের স্রোত ডুব দিয়েছিল, সেই ছেলেকে হারাতে চান না, আর এতে নিজ ধ্বংস হলে হোক। আনিসুল হক খুব ভালো করে বুঝতে পারছে ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকায় আটকা পড়ে গিয়েছেন তিনি। এই মরীচিকার অতলে তলিয়ে গিয়ে হলেও ছেলের জীবন নিশ্চিত করার জন্য রাজি হয়ে গেল আনিসুল হক। পুনরাবৃত্তি হলো 14 বছর আগের ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। আমি রাজি। থেকে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলন্ত অবয়বে তাকিয়ে থমথমে গলায় বলল, কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমাকে ছেড়ে দিবে? রিচার্ডের বিলম্বহীন কাটকাট জবাব। রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। রিচার্ডের বিলম্বহীন কাটকাট জবাব। তপ্ত শ্বাস ফেলল আনিসুল হক। মাত্র 2 মিনিটের মধ্যে বেজমেন্টের পরিবেশ পাল্টিয়ে ফেলে লুকাস। আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায়। দড়ি দিয়ে বাঁধা রক্তাক্ত শরীর সাদা চাদরে ঠেকে দেয়। সামনে রাখা কাঠের টেবিলের ওপর এনে ল্যাপটপ রাখে নাসর। তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট দিয়েই লাইভে যায়। রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না। চেহারায় পৈশাচিক স্পষ্ট হাসি, চোখে আগুনের লিলিহান। পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাব্য আনিসুল হকের মুখে। তপ্ত শ্বাস ফেলে বক্তব্য শুরু করে আনিসুল হক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা থেকে বিচ্ছিরি গালিতে পরিণত হবে। সত্যিকার অর্থে আমি কারোর প্রিয় হবার যোগ্য নই। তখনও ভাবতে পারিনি কারো প্রিয় হবার কথা। ভেবেছি শুধু একজন ভালো বাবা হওয়ার কথা। খই হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য। নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছি আমি। তখন শুধু আমি আমার ছেলের কথা ভেবেছি। বিশ্বাস করুন, তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছু ভাবতে পারিনি আমি। আমার ছেলেকে খুব ভালোবাসি আমি। জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে আজ থেকে। সাদমান, আব্বু তোমাকে খুব ভালোবাসে। আব্বুকে ভুল বোঝো না। আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিছুই ভাবতে পারিনি তোমাকে ছাড়া। এতটুকু বলে টেবিলে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। নাসর ল্যাপটপের 2 প্রান্ত একা সাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। আনিসুল হক এবং তার স্ত্রী উভয়ের কোনোরূপ সমস্যা ছিল না, বার্ধক্যজনিত। তবুও সন্তানের মুখ দেখতে পাননি। বহুকাল অনেক ডাক্তার দেখালেও এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে আনেন সাদমানকে।
বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে আসে সাদমান, কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে 3টি ছিদ্র। পরবর্তী চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনলেও সাময়িকের সময়ের জন্য সুস্থ হয় সাদমান, কিন্তু তখনও ওষুধ চলছিল। তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমাহার থাকতো তার সুন্দর হাসি খুশি পরিবারে, কিন্তু এক সুনামির ঝড় এসে সকল কিছু আবার ওলট পালট করে দেয় মুহূর্তে। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে থাকে সাদমানের। হসপিটালের সাদা বেডের সাথে মিশে যেতে থাকে শরীর। ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখশ্রী দেখে দিশাহীন হয়ে পড়ে আনিসুল হক। সকল জায়গায় খোঁজ লাগাতে থাকে আর এইচ নুল ব্লাড রক্তের কে কে আছে। তখন অবশ্য মন্ত্রী ছিলেন না, তিনি সাধারণ মেয়র ছিলেন। ক্ষমতাও ছিল কম। কেউই চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে। কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করে আনিসুল হক। ছেলের কথা ভেবে হয়েছিল নিজের বিবেক মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতেও বেশি দিন হলে দুদিন নিউজ হবে। তাছাড়া তেমন কিছুই না, থানায় টাকা দিয়ে সামনে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলের সন্ধান পাওয়া যায়, নাম তার নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী ভাজন থাকলেও বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকে রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারোর সাথে মিশতে পারত না, কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে উঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় একা হয়ে যায়। 12 বছর পর দেশে এসে সবার আগে নিলয়কে খুঁজেছে রিচার্ড। এত বছরেও ভোলেনি শৈশবের বন্ধুত্ব, কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে নিলয়ের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজনের ভাষ্য মতে আজ থেকে আরো 14 বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে যায় নিলয়, এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্টে আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নাড়া ছিল রিচার্ড। তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়া ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ এনজিও অন্য কিছুর আওয়াজ দিচ্ছিল। ঘটনায় তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধ পাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরো পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ একটা মালবাহী লরির নিচে চাপাই পড়ে মহিলা। লরি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলে মারা যায় মহিলা। লাশ উদ্ধারে আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওইদিকে বিছানায় শয্যাশয়ী নিলয়ের বাবা তখনও জানতেন না তার স্ত্রী এবং ছেলে এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে এসে থাকতে সুখের আশার, কিন্তু তার সুখ পাখিগুলো যে কাঁচাকুলে পালিয়েছে তাকে ছাড়াই। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়দের ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষবার বের হয়েছিলেন বাড়ি থেকে তালা দিয়ে গিয়েছিল বিছানার সাথে মিশে যাওয়া স্বামী। শক্ত হাড়গুলো তবু দেহে প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতেই পারেনি। বন্ধ ঘরে যত্নের অভাবে উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময় মারাই যায় নিলয়। পরবর্তী নিলয় লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারি সার্ভিসিং এর বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে। সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে না হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেওয়া হয়। আর মাথার খুলির জায়গায় হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিলেন আনিসুল হকের পিএ।
মাথায় আসছে না সব কিছু। এত আগে থেকে জানার পরও 8 বছর চুপ ছিলাম কেন? থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মা। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখের পাতা মেলে মাথা তোলে। রক্ত যাওয়ার অঞ্জলির মতো লাল চোখে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মনির পাশের সাদা অংশ। চোয়াল মারির সাথে চেপটে লেগে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠনালীর মধ্যে 2 আঙুল ধরে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকায় মেরে বালির সাথে মিশিয়ে দিতে পারতাম আমি। তার জন্য আমার হাতের একটা ইশারার দরকার ছিল। শুধু কেন করিনি শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলেকে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে এই আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে। আনিসুল, বিশ্বাস কর। রিচার্ডের অট্ট হাসি বাড়ি খেতে থাকে বন্ধ বেসমেন্টের প্রতিটি কোনায় কোনায়। বাড়িকি কণ্ঠস্বরে হাসির সেই প্রতিধ্বনি দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুরে লাগছিল মৃত্যুর কথা শুনতে। সম্মিত ফিরে পায় আনিসুল হক। বুক পাজরে মোজর দিয়ে ধরে সেই হারিয়ে তড়িঘড়ি করে আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলে কোনো ক্ষতি করো না তোমরা। ও এই ব্যাপারে কিছুই জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতে পারবো না আমি। তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবু আমার ছেলেকে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তো তোর ছেলেকে। ওকে ওই দিকে আর আমার কাজ নেই। থেমে এক পৈশাচিক রহস্যময় হাসি দিয়ে বলল, বিশ্বাস কর আনিসুল, তোকে একটু কষ্ট দিয়ে মারবো না আমি। ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হবার সাথে সাথে পেছন থেকে লুকাস প্লাস্টিকের পলি দিয়ে মুখ চেপে ধরে আনিসুল হকের। সাদা পলির জন্য চোখের সামনে সকল কিছুই ঘোলাটে হয়ে আসে। হাত পা ছড়িয়ে ছটফট করতে থাকে আনিসুল হক। গলা থেকে মস্তক সম্পূর্ণ পলির দখলে। ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাসো শরীরের বাঁধন খুঁজতে থাকে। রিচার্ড ঠোঁটের করে বক্র হাসি ঝুলিয়ে জাটারের দিকে এগোয়। সকল বাঁধন খুলে ছটফট করতে থাকা আনিসুল হককে নিয়ে রিচার্ডের পিছু পিছু যায় ন্যাসো ও লুকাস। বাগানবাড়ির পেছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গাড্রা। রিচার্ড গিয়ে অভিব্যক্তি শূন্য তামুকে ফ্রি উঁচিয়ে ইশারা করতে চলে যায় গাড্রা। ন্যাসো আর লুকাস আনিসুল হকের ছটফট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে দেয় তার জন্য গর্ত খোদিত কবরে। জীবন্ত সমাধি দেয় এক পাপিষ্ঠ বিশ্বাস। রিচার্ডের যেন এতে তেজ কমেনি তখনও। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্রপাত জলজল করে। ন্যাসো লুকাস কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর। তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। চোখ কামড়ে ফিরনাছি পেছন ফিরে রিচার্ড। হাত থেমে যায়। ন্যাসো লুকাসের সম্বিত ফিরে তাকায় সামনে। So this is the secret place of Gangster Kainat. এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে কপালের মধ্যে দুই ভাগে বিভক্ত হয় প্রেমের বল। মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের অফিসাররা এতই মূর্খ যে কারো নামও ঠিকঠাকভাবে বলতে পারে না। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথার বিপরীতে ঠোঁট প্রসারিত করে হাসল প্রেম। কাছে এগিয়ে গেল। হাতে থাকা পেন ড্রাইভটি 2 আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল, বাংলাদেশের অফিসাররা কি পারে আর না পারে সেটা জানি না, তবে মাফিয়াদের রহস্যের ঠিকই উন্মোচন করতে জানে। ন্যাসো আর লুকাস কোমরে গুজে রাখা গান বের করে তেড়ে আসলো। সতর্কতার সহিত প্রেমও গান বের করে রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে নেয়। দুই পাশে মৃদু মাথা নাড়িয়ে হাসলো রিচার্ড। হাসিটা বরাবরের মতোই। দেখা দিল না দন্তপাটে। হাত তুলে রক্ষক বছের মতো ছুটে আসা ন্যাসো আর লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড পেছন না ঘুরে। 2 আঙুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন ন্যাসো আর লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট চোখ করে থাকা রিচার্ডের দিকে অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। তবে এই শান্তি নীল স্রোতের মতো প্রবাহমান গুরু গম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টায় ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা।
বন্দুকের সরু নলে নিজের মাথাটা চেপে ধরে ঠোঁট এলিয়ে পাকা হাসল। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ দুজনের আখিদয়ে। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। জল ছুলে যায় প্রেমের রিচার্ডের কপাল থেকে, গানটি নেমে যায় আপনা আপনি। প্রেমের রক্তাভ মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জিয়ে উঠল। নেহাত, তোর বিকেলের কাজটা আমার পছন্দ হয়েছে। না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে হতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটা কদমে কদমে আঁচপাঁচ ভেতরের জ্বলন্ত অগ্নিশিখা। রাগে কিচকিচ করতে থাকে প্রেম। গলা ছেড়ে চেঁচিয়ে পেনড্রাইভটি খুটখুটে অন্ধকারে কাজের উপর মধ্যে ছুঁড়ে মারে। রাগে ফুসতে ফুসতে মেইন গেট দিয়ে বাইকে বসে প্রথমবার দেয়াল চোখকে ভেতরে আসলেও এবার আর তাক করতে হয়নি না। রিচার্ডের ইশারায় গার্ডরাওকে কিছুই বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতেই থাকে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাও প্রেমকে। জঙ্গলের আঁকা বাঁকা সরু রাস্তা গলিয়ে লোকালয়ে দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ছিচি পোকা আর শিয়ালের হাঁকডাক। কার্নিশের রকগুলো ভেসে উঠেছে ক্রোধে। রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সাদমানের হিস্ট্রি ঘাটতে শুরু করে প্রেম। ঘাটতে ঘাটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সাদমানের ওপরে হার্ট সার্জারি ব্যাপারটা। হসপিটাল থেকে সাদমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম শুধুমাত্র সন্দেহের বসে। তবে সেই সন্দেহ ক্লুতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করা ব্যক্তির কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় না রিপোর্টে। সন্দেহ আরো গাঢ় হয়। প্রেম যখন আরো একটু তলিয়ে দেখতে চায়, ঠিক সেই সময় বস্তির একটা ছেলেও নিখোঁজ হয়েছে। পুরনো নিউজ ঘেটে এগুলোই বের করে প্রেম। ঘটনা আরো তলিয়ে দেখলো বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশেই অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশের একটা কিন্ডারগার্টেনে পড়তো। 2 দিয়ে 4 মিলিয়ে নেয় প্রেম। তার ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবে। সেই জন্য অযাচিতভাবে আনিসুল হকের বাসভবনে যায় প্রেম। কমিশনারের সাথে বেরিয়ে গেলেও বাসার পেছনে গেটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়া একাই কোথাও যাওয়ার উদ্দেশ্যে পেছনে গেট দিয়ে লুকিয়ে বের হয়। তখনই আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগান বাড়িতে পৌঁছে যায় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা, বিকালের কাজ দ্বিতীয়বারের মতো টাকা বৃষ্টি ফলনের পেছনে মাস্টারমাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্মে আসল টাকা ভর্তি ব্যাগ সরিয়ে সুকৌশলে নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকে ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা। কিন্তু নকল টাকা পাওয়ার পরও রিচার্ডের কোনো অভিব্যক্তি না দেখে সন্দেহ আরও গাঢ়তা পায় যে কিডন্যাপারের পেছনে টাকা মূল উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলো আবারও বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বড় হয়েছে। অভাবের তাড়না কি জানে সে, কিন্তু এখনো এটার রহস্য ভেদ করতে পারলো না। নকল টাকা পাওয়ার পরও কেন নিজের অতগুলো আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল সে, তাও আবার রিচার্ডের মতো একজন হার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝে লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসতে ঢাকা শহরে সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতে মেজাজ ক্ষিপ্ত, তার উপর আরো এত লম্বা জ্যাম। রাগে কটমট করতে থাকে প্রেমের জোয়ার। হঠাৎ অহর্নিশে আসে এক রমণীর খিলখিলিয়ে হাসির ঋণিঝিনি শব্দ। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম, দেখতে পায় ফুটপাতের পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেই একটা মেয়ে খিলখিলিয়ে হাসছে। প্রতিটা হাসির পরতে পরতে উদয়মান হয় গালের মধ্যভাগের ছোট্ট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক রহস্যময় হাসি। গায়ের ওভারকোট খুলে এক হাতে ঝুলে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মিলে। সব মেয়েরা দরজায় উকি ঝুঁকি দিচ্ছে। সকলের মুখ চুপসে আছে উদ্বিগ্নতায় আর মৃত ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলের গা শিউরে উঠে থরথর করে কাঁপতে থাকে। দরজা থেকে সরে দাঁড়ায় সবাই।
রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভেতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে ওভারকোট নিচে পড়ে যায়। থেমে যায় রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে নিচ থেকে ন্যাসো লুকাস দৌড়ে উপরে আসে। রিচার্ডের সামনে আসতে শুকনো ঢোক গিলে দুজন মেড রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আরেকজন দরজার আড়ালে দু হাতে কান চেপে ফুপে ফুপে কান্না করছে, নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সম্মুখীন হয়ে। রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে। চোখ গোল গোল হয়ে যায় লুকাসের এলিজাবেথের হাত দেখে। ন্যাসো ঘাবড়ে গিয়ে তাকায় রিচার্ডের অনুভূতি শূন্য মুখে। এক দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড এলিজাবেথের উপশিরার উপরের পাতলা চামড়ার অংশে। ফাঁক গলিয়ে আগত তাজা উষ্ণ তরলে অযাচিত ক্ষুদ্ধতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে রিচার্ড। ন্যাসো তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ডের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। শক্ত ছোয়ালে কট মুঠিয়ে বলল, না